কাজের কথা বলছেন? বিছানায় শুয়ে কষ্ট দেখানোর কাজ, বেড গেম, বুঝলেন এবার? আমার হয়ে ওটা কে করে দেবে? তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে স্মার্ট গলায় জবাব দিল, তাই তো, যে কাজের কথা বলছেন আপনার এই অবস্থায় ওটা করা সত্যিই তো মুশকিলের ব্যাপার হলো। কি বলতে চাইছি বুঝেছেন? যে কাজের কথা বলেছেন সেটা করতে গেলে আপনাকে বারবার কোমর আর পাছা নাচাতে হবে। এখন মুশকিলের ব্যাপার হলো আপনার হাড় এমন জায়গায় ভেঙেছে যার ফলে নাচানো দূরে থাক, আপনি কোমর নাড়তেই পারবেন না। তাহলে মুখ মৈথুন। তার সুন্দর ফুটফুটে মুখের দিকে তাকিয়ে হাসলাম। ওতে তো অসুবিধে নেই। আজও মনে আছে প্রচন্ড ভিড়ের চাপ, ট্রেনের ভেতরে মেয়েটিকে ঠেসে ধরেছে আমার সঙ্গে। একসময় আর থাকতে না পেরে মুখ তুলে তাকালো সে, মিহি গলায় বলল, আপনার হাতটা বুকের উপর থেকে সরালে আমি একটু দাঁড়ানোর জায়গা পাবো। কথা না বাড়িয়ে হাতটা সরিয়ে এনে রড ধরলাম যাতে টাই আর জ্যাকেট খসে না পড়ে। নিঃশব্দ হাসিতে ঠোঁটে ধন্যবাদ ফুটিয়ে ঘুরে দাঁড়ালো মেয়েটি। নিজের কোমর জোরে চেপে ধরলো আমার তলপেটে। ট্রেন স্টেশন ছাড়তেই শুরু হলো কামরার দুলুন। দেখতে দেখতে বেড়ে গেল ট্রেনের স্পিড। সে কিন্তু দাঁড়িয়ে রইল একইভাবে, ফলে এখনো বেশ মনে আছে। মার ডাক আমার কানে গেছে, আমি এখনো ভীষণ ক্লান্ত। ভালো চাস তো চটপট উঠে পড়। কেন মিছিমিছি ঝামেলা পাকাচ্ছিস? ব্যাপারটা জরুরি। আরো আধ ঘন্টা শুয়ে না থাকলে আমি চোখই মেলতে পারবো না। বলতে বলতে বালিশের নিচে আবার সেঁধিয়ে গেল জো। খানিক বাদে গা থেকে কম্বলটা কেউ টেনে নিল, স্পষ্ট টের পেল জো। এসব কি হচ্ছে? দু হাতে তলপেট ঢাকতে ঢাকতে চেঁচিয়ে উঠল সে। কম্বল চাপা দিয়ে ফের তলপেট ঘাঁটছিস? হাসি হাসি মুখে ভাইয়ের দিকে চোখ পাকালো মটি। কি সব বাজে কথা বলছিস? ফের মিছে কথা। তোর বিছানা আর চাদরে নোংরা দাগ লেগেছে, আমি নিজের চোখে দেখেছি। সে ঘুমের মধ্যে হয়তো হয়ে গেছে। যখন এইটুকুন ছিলি তখনই তোকে আমার চেনা হয়ে গেছে। ও, চেনা হয়ে গেছে? আমার কত বড় স্পেশালিস্ট দিদিমণি এলেন রে। তুই আমার অল্প কদিনের বড়, তা ভুলে যাস না। তুইও মনে রাখিস আমি 25-এ পা দিয়েছি। ছেলেদের ধাত এই বয়সে জানতে কিছু বাকি থাকে না। যখন এইটুকু পুঁচকে ছিলি তখন আমি তোকে রোজ চান করিয়ে দিতাম। আমার ঠিক মনে আছে। গা মোছানোর ফাঁকে। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের মধ্য থেকে প্রাপ্তবয়স্ক অমনিবাস থেকে একটি অনবদ্য গল্প, হ্যারল্ড রবিনসের লেখা দ্য স্টোরি টেলার। আজ আপনারা শুনবেন এই গল্পটির প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আগে দেখাটাই ভীতি, প্রতিনিধির মতো তা বেদনাকে পথ দেখিয়ে নিয়ে আসে। একটা ঘটনা তুলে ধরলে ব্যাপারটা বোঝা সহজ হবে। ধরুন, আপনি গাড়ি চালাতে চালাতে একবার পেছনের জানালা, তারপর পাশের জানালা দিয়ে বাইরের দিকে নজর রাখছেন। সাব ডিয়েগো ফ্রিওয়ে ধরে ঘন্টায় 30 মাইল বেগে গাড়ি চালাচ্ছেন। একেবারে উইন্ডশেয়ারে পৌঁছে নামবেন। এগোচ্ছেন নির্দিষ্ট লেন ধরে, কোথাও কোনো গোলমাল নেই, ভুলচুক নেই,
আর ঠিক তখনই চোখে পড়ল পেল্লায় ট্রেলার ট্রাকখানা বাঁ দিকের লেন ধরে এমনই তেড়ে ফুড়ে ছুটে আসছে যে আগে ভাগে ছুটে পাশ কাটাতে না পারলে ওটা ঠিক এগিয়ে এসে রাস্তার মাঝখানে আপনার পথ রুখবে। ধুরশালা! খিস্তি মেরে ট্রাকটার এগোনোর রাস্তা করে দিতে ব্রেক কষলাম, আর ঠিক তখনই সাপের মতো পাক খেয়ে খেয়ে আমার মাথার ভেতরে ফনা তুলল ভয়। ট্রাকটা তখনও আমার পাশে পাশে একভাবে ছুটছে। আরো জোরে ব্রেক মারলাম। খানিক আগে মগজের ভেতর যে ভয় ফনা তুলে খাড়া হয়েছিল সেটাই এবার নামতে লাগলো শির দাঁড়া বেয়ে। নামতে নামতে টিপে ধরলো আমার টুঁটি, তারপর আরো নিচে নামতে লাগলো। বুক পর্যন্ত নেমে সেটা এগিয়ে এলো বাঁ দিকে, কলজের কাছে এসে ফোঁস করে উঠেই আবার ধেয়ে চলল নিচে। টুঁটির পাক তখনও খোলেনি। ওই অবস্থাতেই ওটা আবার আমার পেটের নাড়ি ভুড়িগুলো জড়িয়ে ধরল পাকে পাকে। মুখ ঘোরাতে দেখি সেই হতচ্ছাড়া ট্রেলার তখনও একইভাবে ছুটছে আমার ওপর কাত হয়ে। দেখে মনে হচ্ছে যেন আদিমকালের দত্তি দানব, যেসব সাংঘাতিক চেহারার জানোয়ার চারপাশে দাপিয়ে বেড়াতো, তাদেরই একটা দল ছুট হয়ে পিছু নিয়েছে। পাশ দিয়ে ছোটার সময় তার বিভৎস মুখখানা ঝুঁকে পড়ছে, যেন দেখছে খুব কাছ থেকে। সঙ্গে সঙ্গে তার নাগাল থেকে সরে আসতে স্টিয়ারিং হুইল ঘোরালাম। স্লো মোশন ফিল্ম নিশ্চয়ই দেখেছেন, বেশ মনে আছে। আর চোখে তাকিয়ে মনে হচ্ছিল ফিল্মে যেমন দেখি তেমনই স্লো মোশনে ট্রেলার ট্রাকখানা আস্তে আস্তে গড়িয়ে পড়ছে আমার ওপর। যতদূর মনে পড়ে প্রচন্ড ভয়ে চেঁচিয়ে উঠলাম, এই খানকির বাচ্চা, আমায় পিষে ফেলতে চাস? তোর চোখ দুটো আছে কোথায়? সামনে না পেছনে? সেই গালি শুনেই যেন ট্রাকটা খেপে গেল। দানব চোখের মতো 6টা হেডলাইট জ্বলে উঠল। সেই 6টা চোখ থেকে ঠিকরানো কড়া আলোয় আমার চোখ গেল ঝলসে। একটি মুহূর্ত, তারপরেই কয়েক লাখ টন ভারী ইস্পাত মুখ থুপড়ে পড়ল আমার গাড়ির ওপর। সীমাহীন যন্ত্রণায় একবার চেঁচিয়ে উঠলাম, তারপরে নিমেষে তলিয়ে গেলাম নিবিড় আঁধারে। তারপরের কথা আর কিছু মনে নেই। চোখ মেলতে দেখি শুয়ে আছি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। সিলিং এ আটা চোখ চূড়ানো ফ্লোরেসেন্ট আলোয় চারিদিক ধুয়ে যাচ্ছে। চোখ নামিয়ে আনতে দেখি সাদা টুপি আর সাদা অ্যাপ্রন পরা এক কম বয়সী রূপসী নার্স হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এলো আমাকে? প্যারামেডিক্যাল স্টাফেরা। আপনার নিজের ডাক্তারও এসেছিলেন। তারপরেই ঘাড় ঘুরিয়ে এক ছোকরা ডাক্তারকে দেখতে পেয়ে বলল, ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরেছে। 2জন ডাক্তার ডিউটি দিচ্ছে, একজন ছেলে, অন্যজন মেয়ে। আর চোখে এক পলক আমায় দেখে সঙ্গিনীকে একা রেখে ছেলে ডাক্তার কেটে পড়ল। হতচ্ছাড়া ট্রাকটা আমার কতটা 12টা বাজিয়েছে। আপনার কোমরের নিচে পেছনের হাড় ভেঙেছে, হিপ ফ্র্যাকচার। ওটা আরো খারাপ হতে পারত। সান্ত্বনা দেবার গলায় সে বলল, তবে যেখানটা ভেঙেছে সেটা আপনার লেখালেখি করার হাত নয়, তাই আপনার কাজকর্মে খুব একটা অসুবিধে হবার কথা নয়। বুঝলাম। ডাক্তার মেয়েটা দেখতে সত্যি সুন্দরী। টিভিতে ওষুধ বিশুধ নিয়ে যেসব মামুলি প্রোগ্রাম দেখায় তাতে মেয়ে ডাক্তারের ভূমিকায় অভিনয় করার মতো সুন্দরী, একথা মানতেই হবে। খুব ভালো বলেছেন,
তার কথায় সায় দিয়ে বললাম, এরপরেও আমি লেখালেখি চালিয়ে যেতে পারবো, কিন্তু আরো একটা কাজ যে বাকি রইল, সেটা কে করবে শুনি? কোন কাজের কথা বলছেন? বিছানায় শুয়ে কষ্ট দেখানোর কাজ, বেড গেম, বুঝলেন এবার? আমার হয়ে ওটা কে করে দেবে? ডাক্তার হলেও এমন একটা বিশ্রী, নোংরা, চাঁচা ছোলা জবাব মেয়েটি আমার মুখ থেকে শোনার আশা করেনি। তা তার ফ্যাকাশে মুখ আর অপ্রস্তুত চাউনি দেখে বুঝলাম। তবে মেয়েটা বেশ চালাক, তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে স্মার্ট গলায় জবাব দিল, তাই তো, যে কাজের কথা বলছেন, আপনার এই অবস্থায় ওটা করা সত্যিই তো মুশকিলের ব্যাপার হলো। কি বলতে চাইছি বুঝেছেন? যে কাজের কথা বলেছেন সেটা করতে গেলে আপনাকে বারবার কোমর আর পাছা নাচাতে হবে। এখন মুশকিলের ব্যাপার হলো আপনার হাড় এমন জায়গায় ভেঙেছে যার ফলে নাচানো দূরে থাক, আপনি কোমর নাড়তেই পারবেন না। তাহলে মুখ মৈথুন। তার সুন্দর ফুটফুটে মুখের দিকে তাকিয়ে হাসলাম। ওতে তো অসুবিধে নেই। আপনি এখন অসুস্থ, এই কথাটাই বারবার ভুলে যাচ্ছেন। চোখ নামিয়ে জবাব দিল সে। সে আর এমন কথা কি? নিজের গলা আমার নিজের কানে নাছোড় বান্দার মতো শোনালো, কিন্তু বললাম, তার সঙ্গে হিপ ফ্র্যাকচারের তো কোনো সম্পর্ক নেই। আপনি শিগগিরই সেরে উঠবেন। আমার হাতে হাত রাখলো সে। অন্য একটা কামরায় খানিক বাদেই আপনাকে আমরা সরিয়ে নিয়ে যাব, সেখানে আপনি একাই থাকবেন। এখন তারই তোড়জোড় চলছে। শুনে সত্যিই ভালো লাগলো, সেই সঙ্গে কি হয় গোছের কৌতূহলও জাগলো মনে। মনে হলো অল্প কিছুক্ষণ আগে যেন এখানে এসে পৌঁছেছি। কটা বাজে বলতে পারেন? বেলা প্রায় 10টা। গতকাল রাত 11টা নাগাদ আপনাকে এখানে আনা হয়েছে। কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। সত্যি আমি তখন বেহুশ ছিলাম? সে তো বটেই। বেহুশ অবস্থাতেও প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছিলেন। পরপর অনেকগুলো পরীক্ষা আর এক্স-রে করানোর ছিল, তাই ভর্তি করার পরেই এক গাদা ইঞ্জেকশন আপনাকে দিতে আমরা বাধ্য হয়েছি। সেসব ঝামেলা মেটার পরে আপনাকে এখানে এনে শোয়ানো হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে ইন্টেনসিভ কেয়ারের যন্ত্রপাতির হাতে। আপনার সবকিছুর দায়িত্ব এখন ওদের ওপর। ও, আমার হাল এতটাই খারাপ হয়েছে? তা বলছি না, তবে চিকিৎসা করে পুরোপুরি সারিয়ে তোলার ব্যাপারে কিছু সুনাম আমাদের আছে। একজন রোগী সে যেই হন, সাধারণ অসুখ বিসুখে ভুগে চুপি চুপি এখানে ভর্তি হয়ে তারপর আমাদেরই হাতে মরবে, এটা আমরা কেউ চাই না। শুনে সত্যি ভরসা পেলাম। মুখে বললেও নিজের গলা আমার নিজের কানে বিদ্রূপের মতো শোনালো। খুব বিপদে আপনি পড়েননি। আমি মুখ তুলতেই তার চোখে চোখ পড়ল। হয়তো আমার চোখের চাউনিতে এমন কিছু ছিল যা দেখে লজ্জায় রাঙা হলো তার নিষ্পাপ সরল সুন্দর মুখখানা। বিপদে পড়িনি বলছেন? কিন্তু এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? তাহলে কাল রাতের কথা বলতে হয়। আমরা ডিমেরাল ইঞ্জেকশন দিতেই আপনার তলপেটের নিচের দিকটা খাড়া হয়ে উঠল। খানিকক্ষণের জন্য আপনার হুঁশ ফিরে এলো। চোখ মেলে আপনি আমায় দেখলেন, তারপর মুখে আনা যায় না এমন সব নোংরা কথা বলে আমায় গালিগালাজ করতে করতে ঘুমিয়ে পড়লেন। বাহ, এত কাণ্ড ঘটে গেছে, অথচ কিছুই আমার মনে পড়ছে না। তা আমার ওইসব নোংরা গালিগালাজ শুনে আপনি কি করলেন? কি আর করব, করার কিছু থাকলে তবে তো করতাম। ডাক্তার নিয়ে এবার ভুরু কুঁচকালো।
তখন অর্থোপেডিক্ট আপনার পায়ে ট্র্যাকশন দিচ্ছেন, আমি ওকে সাহায্য করছি। আমাদের কাজ শেষ হবার আগেই আপনি ঘুমিয়ে পড়লেন। তখনকার মতো ঝামেলা মিটে গেল। এই জন্য মন খারাপ? একদম দুঃখ করবেন না। আগে অন্য কামরার দখল নিই, তারপর আরেকটা সুযোগ আপনাকে দেব। তা কি করে হবে? আমার ডিউটি যে এখানে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। আমি কখনো প্রাইভেট কামরায় বা কেবিনে যাই না। যান না তো বুঝলাম, কিন্তু একবারও যাবেন না? খুব দরকার পড়লে কখনো যাইবই কি, যেতে হয়। বলে চোখ নামিয়ে আমার মুখের দিকে তাকালো সে। আপনার লেখা কয়েকটা বই আমার বাড়িতে আছে। কাল রাতে আমায় যেসব নোংরা গালি দিচ্ছিলেন, সেসব ওই বইগুলোতেও আছে। ওগুলোতে আপনার নাম সই করে দেবেন? দেব, নিশ্চয়ই, তবে একটা শর্তে। আমার কামরায় ওগুলো আপনাকে বয়ে নিয়ে আসতে হবে। এ কথার জবাব না দিয়ে সে ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে দুজন অ্যাটেন্ডেন্ট আমায় ট্র্যাকশন সমেত খুব সাবধানে একটা ট্রলিতে শোয়ালো। আমি চোখ বুঝতেই ওরা ট্রলিটা ঠেলতে ঠেলতে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বাইরে নিয়ে এলো। ফাঁকা করিডোরের ওপর দিয়ে ট্রলি ছুটছে। ট্র্যাকশনে পা ঝুলিয়ে আমিও ছুটছি তার ওপর শুয়ে। যেতে যেতে আর চোখে দেখছি, আশেপাশে বেশ টের পাচ্ছি দুপাশের মানুষজন কেউ আমায় পাত্তা দিচ্ছে না। মুখ ঘুরিয়েও তারা দেখছে না আমায়। অবশ্য হাসপাতালে এটাই স্বাভাবিক। আমি মরার মতো চোখ বুজে পড়ে রইলাম। কেউ আমার দিকে তাকিয়ে দেখুক বা না দেখুক, সে তাদের ব্যাপার। আমি নিজেই চাই না কেউ আমায় এই অবস্থায় দেখুক। মানুষের চাউনি আগে অনেক ঝরে পড়েছে আমার উপর বৃষ্টির মতো। করিডোরের পাথরের মেঝের ওপর দিয়ে যাবার সময় ট্রলির চাকায় শব্দ হচ্ছে ক্লিক ক্লিক। সেই আওয়াজ কানে যেতে মন ফিরে গেল বহু দূরের হারানো অতীতে। পাতাল রেলের সাবওয়েতে লাইনের উপর রেলগাড়ির চাকা ছোটার সময় এমনই আওয়াজ হতো। পাতাল রেলে আমি সবসময় দরজায় ঠেসান দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বারবার ঘুমে ঢুলে পড়ি। সামনে দাঁড়ানো অফিস মুখ যাত্রীদের ভিড়ের পুরো চাপ পড়ে তখন আমার ওপর। 42nd স্ট্রিটে গাড়ি থামলে ভিড় খানিকটা হালকা হয়, আর তখনই আমার ঘুমের ঘোর কেটে যায়। সবার পেছন পেছন উঠে আসি ওপরে, তারপর হাঁটতে হাঁটতে এসে হাজির হই আমার অফিসে। জুলাই আর আগস্ট, এই দুটো মাস অসহ্য। ভ্যাপসা গরমের সঙ্গে মেশে হাজারো মানুষের ঘামের দুর্গন্ধ। পাখার হাওয়ায় সেই দুর্গন্ধ ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ে চারপাশে। সাবওয়ের ভেতরটা তখন নরক হয়ে ওঠে। বেশ মনে পড়ছে তখন আমার বয়স 17। গরমের ছুটিতে দৈনিক খবরের কাগজ ডেইলি নিউজে কপি বয়ের কাজ করছি। ওই বিভৎস গরমে রোজ শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে বাড়ি থেকে বেরোই, জ্যাকেট আর টাই ঝোলে বাঁ হাতে। সেই সময় একদিন প্রথম তার মুখোমুখি হলাম, যেদিন সকাল থেকেই গরমে টেকা যাচ্ছিল না। আজও মনে আছে, প্রচন্ড ভিড়ের চাপ ট্রেনের ভেতরে। মেয়েটিকে ঠেসে ধরেছে আমার সঙ্গে। একসময় আর থাকতে না পেরে মুখ তুলে তাকালো সে, মিহি গলায় বলল, আপনার হাতটা বুকের উপর থেকে সরালে আমি একটু দাঁড়ানোর জায়গা পাবো। কথা না বাড়িয়ে হাতটা সরিয়ে এনে রড ধরলাম, যাতে টাই আর জ্যাকেট খসে না পড়ে। নিঃশব্দ হাসিতে ঠোঁটে ধন্যবাদ ফুটিয়ে ঘুরে দাঁড়ালো মেয়েটি। নিজের কোমর জোরে চেপে ধরলো আমার তলপেটে। ট্রেন স্টেশন ছাড়তেই শুরু হলো কামরার দুলুনি। দেখতে দেখতে বেড়ে গেল ট্রেনের স্পিড। সে কিন্তু দাঁড়িয়ে রইল একইভাবে। ফলে এখনো বেশ মনে আছে, আধ মিনিটের মধ্যে আমার গা গরম হয়ে উঠল, তলপেট শক্ত হয়ে উঠতে লাগলো। ট্রেনের ভেতর আমার মুখ বেয়ে ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরে পড়ছে শার্টের কলারে। চোখ নামাতে দেখি
সে তখনও ছায় একভাবে দাঁড়িয়ে, যেন তার কোমর সেঁটে গেছে আমার তলপেটে। বারবার চেষ্টা করেও মনটা অন্যদিকে ফেরাতে পারছি না। ট্রাউজারের নিচে আঁটো শর্টস পরেছি, তাই উদ্ধত তলপেটও কিছুতেই বাগে আসছে না। আমার বিপজ্জনক আর অসহায় অবস্থা মেয়েটি টের পাবার আগেই হাত ঢোকালাম পকেটে। তলপেট আর তার লাগোয়া জায়গাগুলো টেনে টুনে খানিকটা বাগে এনে ঘাড় হেঁট করলাম। মনে হলো ও কিছুই টের পায়নি। এতক্ষণে নিজেকে একটু সুস্থ মনে হলো। দুটো স্টেশনের মাঝখানে সুড়ঙ্গে ঢোকার মুখে আচমকা ট্রেন থেমে গেল। সাধারণ আলোগুলো তখনই নিভে যেতেই এমার্জেন্সি আলোগুলো ঢিমে হলদে আভা ছড়িয়ে জ্বলে উঠল দপ দপ করে। ডান কাঁধের ওপর দিয়ে মুখ তুলে এতক্ষণে জানতে চাইল সে, কেমন, ঠিক আছেন তো? মনটা অন্যদিকে ফেরাতে চাইছি, তাই কথা বলবার ক্ষমতা তখন আমার নেই। সংক্ষেপে মাথা নেড়ে বললাম, খাসা, আপনার ছোঁয়া আমি ঠিক টের পাচ্ছি। মুখ টিপে হাসল সে। এবার না মুখ নামিয়ে সরাসরি তার চোখে চোখ রাখলাম। সেখানে রাগ বা বিরক্তি দেখলাম না। সাহস পেয়ে বললাম, দুঃখিত, আমায় অন্যরকম ভেবো না। না না, ও কিছু না। এই পাতাল রেলের ভেতরে কত লোক যে আমার সঙ্গে ওই এক খেলা খেলতে চায়, বললে বিশ্বাস করবেন না। আমার জবাব শুনবে বলে কয়েক সেকেন্ড থামলো সে, কিন্তু বলার মতো কিছুই আমার মাথায় এলো না। এ হপ্তায় আপনাকে নিয়ে দাঁড়ালো 4 জন। মানুষ তো নয়, এক একটা ঢ্যামনা শুয়োর। মনে ধরার মতো জীব কমই আছে, কিন্তু তোমার কথা আলাদা। যেমন দেখতে ভালো, তেমনই সাফসুতরো। তুমি মোটেও বাকি সবার মতো নও। অশেষ ধন্যবাদ। তার মুখের দিকে তাকাতে এইটুকুই শুধু বেরোলো আমার মুখ থেকে। তোমার হয়ে গেছে? আমার চোখের ভাষা পড়তে গিয়ে হেয়ালি করে জানতে চাইল সে। না, হয়নি। সংক্ষেপে ঘাড় নেড়ে বোঝালাম। মন চাইছে? উত্তর না দিয়ে তার চোখে চোখ রাখলাম, আর তখনই আমার তলপেটের কাছে তার হাতের ছোঁয়া পেলাম। ব্যাস, বাকি যেটুকু ছিল তা ওতেই হয়ে গেল। ঠিক তখনই ট্রেনের গতি গেল বেড়ে। যে আলোগুলো নিভে গিয়েছিল সেগুলো ফের জ্বলে উঠল। আমার অবস্থা সেই মুহূর্তে শিশুর মতো অসহায়। ভেতরের অবদমিত পৌরুষ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রড ধরে কিভাবে পোশাক সামলাচ্ছি বলে বোঝাতে পারবো না। বেশ খানিকটা মজা হলো। বলতে বলতে খোলা দরজা দিয়ে সে চট করে নেমে পড়ল প্ল্যাটফর্মে। আমি তখনও রড আঁকড়ে দাঁড়িয়ে। দেখলাম প্ল্যাটফর্মে অগুন্তি মাথার ভিড়ে তার মাথাটাও জায়গা করে নিল। ওর সঙ্গে আমার ডেট করতে মন চাইলেও আমি নিরুপায়। আমার জামা কাপড় আমার বশে নেই। তার উপর তলপেটের নিচে খানিক আগে যা ঘটেছে তাতে ঘেন্নায় গা গোলাচ্ছে। এই অবস্থায় এখন আমি ওর নাগাল পেতে হাঁটতে পারবো না। ভিড়ের মধ্যে এখনো পা মিলিয়ে ওই তো হাঁটছে সে। আর চোখে চেয়ে তাকে ডাকতে যাব, কিন্তু তার আগেই ট্রেন দিল ছেড়ে। কামরার জানালাগুলো তার পাশ কাটিয়ে দৌড়ালো। মুখ্য আর কাকে বলে, প্রাণ ভরে নিজেকে গালি দিলাম। কলের পুতুলের মতো ছায় দাঁড়িয়ে না থেকে মেয়েটার সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলতে কে মানা করেছিল? ওইভাবে তাকে আরো খানিকক্ষণ কাছাকাছি রেখে দিতে পারতাম। কয়েকবার পিটপিট করে চোখের পাতা ফেললাম, কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মের বদলে আমার পায়ের ঝোলানো ট্র্যাকশনটাই ভেসে উঠল চোখের সামনে। করিডোর পেরিয়ে কখন একটা আলাদা কামরায় পৌঁছে গেছি চোখ বুজে থাকায় টের পাইনি। দেয়াল আর ছাদে হালকা নীল পালিশ। কেবিন নয়, এখানে এই কামরার পোশাকি নাম প্রাইভেট রুম। হালকা জুতোর আওয়াজ কানে আসতে ঘাড় ফেরাতে দেখি অনেকটা ভেজা ন্যাকড়া হাতে একজন সুশ্রী যুবতী নার্স এগিয়ে আসছেন। বয়স 40-এর কোঠায়,
ন্যাকড়াটা বাড়িয়ে দিয়ে নার্স বললেন, এটা দিয়ে আপনার তলপেট ভালো করে মুছে ফেলুন। কেন শুনি? বলে ভেজা ন্যাকড়াটা তার হাত থেকে নিলাম। ঘুমের মধ্যে আপনার স্বপ্নদোষ হয়েছে, তলপেটটা নোংরা হয়ে গেছে। ব্যথা কমানোর ইঞ্জেকশন বেশি পড়লে এমন হয়, তাই এ নিয়ে মিছে ভাববেন না। কিন্তু ওটা হলো কখন? ট্রলিতে চাপিয়ে নিচে নামানো হচ্ছিল, এটুকু বেশ মনে আছে, এর বেশি আর কিছু মনে নেই। এখানে নিয়ে আসার সময় আপনি অঘরে ঘুমোচ্ছিলেন। ট্রলির চাকার আওয়াজ আমার বইয়ের দিনগুলোকে ফিরিয়ে এনেছিল। কি আশ্চর্য! ওসব ছাড়ুন, ভেজা ন্যাকড়া দিয়ে তলপেটটা চটপট মুছে নিন। গত 3 ঘন্টার ওপর এক টানা ঘুমিয়েছেন, আপনার ডাক্তার যে কোন মুহূর্তে এসে হাজির হবেন। নার্সের কথা ফুলে গেল। তলপেট সাফ করার পরে 5 মিনিটের মধ্যে এডেল রাউন্ডে ট্র্যাকশনটা একবার দেখে খাটের পাশে চেয়ার টেনে বসে বলল, আপনার কপাল বেশ ভালোই বলতে হবে, অল্পের ওপর দিয়ে ফাঁড়াটা কেটে গেল। তোমার তাই মনে হচ্ছে বুঝি? ব্যথায় মরে যাচ্ছি আর উনি এসেই মন ভোলানো গপ্প শুরু করলেন। তবু অশেষ ধন্যবাদ দিচ্ছি আপনার সহানুভূতির জন্য। মন ভোলানো গল্প নয়, এটা আরও খারাপ হতে পারত। আমি তাই বলতে চাইছি, আপনার ভাঙা হাড় ঠিক সময়েই জুড়ে যাবে। তবে আরও অনেককে তো দেখেছি হুইল চেয়ারে বসে জীবন কাটিয়ে দিল, তাই বললাম অল্পের ওপর দিয়ে ফাঁড়া কাটল। এডের মুখের দিকে চোখ বরাবর তাকালাম। আবেগে পরিপূর্ণ সেই নীল দুটি চোখ, সবসময় জলে ভর্তি। ব্যথা পেলেই সেই জল গড়িয়ে পড়বে দুগাল বেয়ে, যেন নীল চোখে লালচে আভা ফুটেছে। নিশ্চয় কাল সারা রাত ব্যস্ত ছিল আমার ভাঙা হাড়গোড় জোড়া দিতে, ফলে ঘুম হয়নি। বেচারা, খানিক আগে দেয়া খোঁচাটার জন্য খারাপ লাগলো। বললাম, কাল রাতে নিশ্চয়ই কাউকে রেস্তোরাঁর ডিনার খাওয়ানোর ডেট ছিল। মাঝখান থেকে আমি হাড়গোড় ভেঙে সেটা বানচাল করলাম, তাই না এড? ও কিছু নয়, এখন কিছুদিন কাজকর্ম করতে পারবেন না, তাই জমানো লেখাগুলো এই ফাঁকে কাজে লাগাতে পারবেন। আমার কাজকর্ম করার অবস্থায় ফিরে আসতে কদিন লাগবে বলো না? আপনি যত সহজে বললেন, আমার পক্ষে বলা তত সহজ নয়। সেরে ওঠার ব্যাপারটা একটা লম্বা প্রক্রিয়া, তা ধাপে ধাপে এগোয়। এই ব্যথাটা কতদিন ভোগাবে? অনেক দিন। যতদিন যাবে ব্যথার মাত্রা তত কমবে ঠিকই, কিন্তু পুরোপুরি যাবে না। এই ব্যথা সহ্য করে বেঁচে থাকার ব্যাপারটা আপনাকে শিখতে হবে। তবে আপনার কাজকর্মে এটা কোনোভাবে নাক গলাবে না, এটুকু বলতে পারি। তবে আমার বড় ক্ষতি হয়ে গেল ডাক্তার। মদ, পার্টি, মেয়ে আর ডোপের পেছনে জলের মতো টাকা ওড়ানো, এসব কেটে ছেটে ফেলুন, দেখবেন অনেক টাকা বাঁচবে, ক্ষতি আর মনে হবে না। এই তোমাদের দোষ ডাক্তার, এই সাধারণ ব্যাপারটা তোমরা বোঝো না। কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়ে ব্যাংকে ফেলে রাখা যায়, কিন্তু তাতে কোনো মজা নেই। ফুর্তি আর জীবনকে উপভোগ করা, এ দুটো করার ব্যাপারকে কিনতে হলে যেভাবে জীবনযাপন করতে হয়, আমি সেই জীবনযাপন করতে গিয়ে আমার রোজগারের টাকা ওড়াই। কিন্তু তারপরেও তো আপনাকে কাজ করতে হয়। সে তো বটেই, কেন তোমাদের কাজ করতে হয় না? হ্যাঁ, সে তো করতেই হয়, কিন্তু আপনার সম্পর্কে কেউ ওরকম ভাবে না। ওরা আমার লেখা বই দিয়ে আমায় বিচার করে। আমি আর আমার লেখা বই, ওরা ভাবে এ দুটোর মধ্যে কোনো ফারাক নেই। তার মানে আপনি বরাবর এভাবেই কাজ করে এসেছেন নাকি? হ্যাঁ, বরাবর, তার চেয়ে বেশিও হতে পারে। শুনবে নাকি? শোনো তাহলে আমার কাহিনী। জো! শোবার ঘরের বন্ধ দরজার পাল্লা ফুঁড়ে মায়ের ডাক তার কানে এসে ঠেকল। জোর ঘুম ভেঙেছে আগেই, কিন্তু আলসেমি এখনো সে কাটাতে পারছে না। খুব আস্তে পাশ ফিরে খাটের পাশে রাখা অ্যালার্ম ঘড়িটার দিকে তাকাতে
চমকে উঠল জো। বেলা 11টা, কাঁটায় কাঁটায়। সময় দেখার পরেও জোর এতটুকু ভাব বিকার ঘটল না। পাশ ফিরে আগের জায়গায় গড়িয়ে চলে এলো সে। একটা বালিশ টেনে মাথায় চাপা দিল। জোর কি এখনো সূর্য ওঠেনি? মায়ের গলা এবার আরো জোরালো ঠেকল। বালিশের তলা দিয়ে উঁকি মেরে জো দেখল শোবার ঘরের দরজা খোলা। সেখানে এসে দাঁড়িয়েছে মাসতুতো বোন মটি। ট্যাপ ট্যাপ করে দেখছে তাকে। আয় মটি, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? তোকে ডাকতে ডাকতে তোর মায়ের গলা শুকিয়ে গেল, তাই দেখছি আর কত ঘুমোতে পারিস। মার ডাক আমার কানে গেছে, আমি এখনো ভীষণ ক্লান্ত। ভালো চাস তো চটপট উঠে পড়। কেন মিছিমিছি ঝামেলা পাকাচ্ছিস? ব্যাপারটা জরুরি। আরো আধ ঘন্টা শুয়ে না থাকলে আমি চোখই মেলতে পারবো না। বলতে বলতে বালিশের নিচে আবার সেঁধিয়ে গেল জো। খানিক বাদে গা থেকে কম্বলটা কেউ টেনে নিল, স্পষ্ট টের পেল জো। এসব কি হচ্ছে? দু হাতে তলপেট ঢাকতে ঢাকতে চেঁচিয়ে উঠল সে। কম্বল চাপা দিয়ে ফের তলপেট খাটছিস? হাসি হাসি মুখে ভাইয়ের দিকে চোখ পাকালো মটি। কি সব বাজে কথা বলছিস? ফের মিছে কথা? তোর বিছানা আর চাদরে নোংরা দাগ লেগেছে, আমি নিজের চোখে দেখেছি। সে ঘুমের মধ্যে হয়তো হয়ে গেছে। মুখ নামিয়ে বিছানার চাদরের মাঝখানটা দেখতে দেখতে বলল জো। ঘুমোচ্ছিলেন? এ কথা তো আগেও কতবার শুনেছি। তোকে চিনতে আমার বাকি নেই। যখন এইটুকুন ছিলি তখনই তোকে আমার চেনা হয়ে গেছে। ও, চেনা হয়ে গেছে? আমার কত বড় স্পেশালিস্ট দিদিমণি এলেন রে। তুই আমার অল্প কদিনের বড়, তা ভুলে যাস না। তুইও মনে রাখিস আমি 25-এ পা দিয়েছি। ছেলেদের ধাত এই বয়সে জানতে কিছু বাকি থাকে না। যখন এইটুকু পুঁচকে ছিলি তখন আমি তোকে রোজ চান করিয়ে দিতাম। আমার ঠিক মনে আছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগির হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।